আজ প্রাণ প্রতিষ্ঠিত, কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবী ছিল মৃত ঊষর গলিত পাথর। তাহলে কিভাবে জীবনের শুরু? সচরাচর এমন প্রশ্ন খুব কম লোকেই জিজ্ঞাসা করে থাকে। মানব ইতিহাসের বেশিরভাগ পাতা জুড়ে লেখা আছে এবং প্রায় সবাই বিশ্বাস করে কোনো না কোনো ঈশ্বর আমাদের অতি প্রিয় জীবনটা এক ফুৎকারে বানিয়ে দিয়েছেন। কিছুদিন আগেও ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যাখ্যা ছিল মানুষের চিন্তারও বাইরে। ঈশ্বর জীবনের জন্ম দিয়েছেন কথাটা এখন আর সত্য নয়। বিগত শতাব্দী ধরে কিছু বিজ্ঞানী কিভাবে প্রথম প্রাণের বিকাশ হয়েছিল খুঁজতে নিরন্তর গবেষণা করে গেছেন এবং গবেষণা এখনও চলছে। এমনকি বিজ্ঞানীগণ পরীক্ষাগারে সৃষ্টির আদিতে যেমন পরিবেশ ছিল কৃত্রিমভাবে সেই পরিবেশ সৃষ্টি করে নিঃস্ব অবস্থা থেকে সম্পূর্ণ নতুন প্রাণের জন্ম দিয়েছেন। যা কিছু অগ্রগতি হয়েছে সেটা কোনো একক প্রচেষ্টায় নয়, কিন্তু আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি। আজকে অনেক বিজ্ঞানী প্রাণের উৎপত্তি নিয়ে অধ্যয়ন করছেন এবং তারা আত্মবিশ্বাসী যে তারা সঠিক পথেই আছেন এবং তাদের আত্মবিশ্বাস দাঁড়িয়ে আছে বহুদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এটা হলো আমাদের উৎপত্তির প্রকৃত উৎস আবিষ্কারের কাহিনী। আধুনিক বিজ্ঞানের কিছু যুগান্তকারী আবিষ্কারকে ঘিরে আবর্তিত প্রাণের সৃষ্টির রহস্য গল্পটি মাত্রাতিরিক্ত উৎসাহ, সংগ্রাম এবং অসাধারণ সৃষ্টিলতায় পরিপূর্ণ। প্রাণের সৃষ্টিলগ্ন খুঁজতে মানব মানবীকে যেতে হয়েছে আমাদের পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় এবং সহ্য করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট। কিছু বিজ্ঞানী নিযুক্ত ছিলেন অতি দানবীয় গবেষণা এবং পরিশ্রমে। পক্ষান্তরে কোনো কোনো বিজ্ঞানীকে কাজ করতে হয়েছে নিষ্ঠুর সর্বগ্রাসী সরকারের পায়ের তলায় পিষ্ট হয়ে। প্রথম পর্ব, পৃথিবীতে প্রাণের উৎপত্তির গল্প। প্রাণ অনেক পুরনো। ডাইনোসর সম্ভবত সবচেয়ে বিখ্যাত বিলুপ্ত প্রাণী এবং প্রায় 250 মিলিয়ন বছর আগে পৃথিবীতে তারা প্রচণ্ড উত্তাপে টিকেছিল। কিন্তু প্রাণের জন্ম খুঁজতে আরও সুদূর অতীতে যেতে হবে। আমাদের চেনা জানা সবচেয়ে পুরনো জীবাশ্মের বয়স প্রায় 3.5 বিলিয়ন বছর, যা কিনা সবচেয়ে পুরনো ডাইনোসরের থেকেও 14 গুণ বেশি পুরনো। কিন্তু জীবাশ্মের প্রাপ্ত বয়স হয়তো আরও অতীতের হতে পারে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে 2016 সালের আগস্টে গবেষকগণ 3.7 বিলিয়ন বছর আগের অণুবীক্ষণিক অণুজীবের ফসিলের সন্ধান পেয়েছেন। পৃথিবী নিজেও এত বেশি পুরনো নয়, এই তো গঠিত হয়েছিল 4.5 বিলিয়ন বছর আগে। যদি আমরা ধারণা করি প্রাণের উৎপত্তি হয়েছিল এই পৃথিবীতেই, তাহলে সেটা যুক্তিপূর্ণ এবং অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়। আমাদের জানা মতে আমরা অন্য কোথাও প্রাণের অস্তিত্ব পাইনি। সংরক্ষিত পুরনো জীবাশ্ম পরীক্ষা করে বোঝা যায় যা কিছু ঘটেছে সেটা পৃথিবী গঠনের পরে এবং 4.5 বিলিয়ন বছরের মধ্যেই। 19 শতক থেকে জীববিজ্ঞানীগণ জানেন সব ধরনের জীবসত্তাই কোষ দ্বারা গঠিত, যা মূলত বিভিন্ন রকম এবং আকারের অতি ক্ষুদ্র জীবিত বস্তুকণার সমষ্টি। 17 শতকে আধুনিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে প্রথম কোষের সন্ধান পাওয়া যায়, কিন্তু কোষ থেকেই জীবনের উৎপত্তি সেটা বুঝতে প্রায় 1 শতাব্দী সময় লেগেছে। জীববিজ্ঞানীগণ জানতে পেরেছেন আমাদেরকে একটা কোষ সৃষ্টি করতে হলে 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর পরিবেশগত অবস্থা এবং উপাদান লাগবে। একজন মানুষ হয়তো দেখতে একটা কই মাছ বা টাইরানোসরাস রেক্সের মতো নয়, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের গভীর পর্যবেক্ষণে আমরা দেখতে পাব সব প্রাণীর দেহ প্রায় একই রকম কোষ দ্বারা গঠিত। এমনকি বৃক্ষলতা, অণুজীব বা মাশরুম ইত্যাদি একই উপাদানে তৈরি। প্রাণী জগতের বেশিরভাগ প্রাণী অণুবীক্ষণিক, যাদের প্রায় সবাই একটা মাত্র কোষ দিয়ে গঠিত। ব্যাকটেরিয়া এককোষী প্রাণীদের মধ্যে সবথেকে বিখ্যাত অতিপ্রজ এবং পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। 2016 সালের এপ্রিলে বিজ্ঞানীগণ একটা সেমিনারে প্রাণের বংশলতিকার সর্বশেষ আধুনিক সংস্করণ উপস্থাপন করেন, যেখানে সব ধরনের জীবিত প্রাণীকে বংশলতিকায় পূর্বের মাধ্যমে দেখানো হয়। প্রাণী পর্বের প্রায় সব শাখাতেই ব্যাকটেরিয়ার আধিক্য। তদুপরি প্রাণের বংশলতিকা দেখে মনে হয় সব জীবের আদি পিতা হল ব্যাকটেরিয়া। অন্যভাবে বলা, প্রতিটি জীবিত প্রাণ, এমনকি আপনি নিজেও প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়ার বংশধর। অর্থাৎ আমরা এখন জীবনের উৎস কোথায় এই প্রশ্নের আরও যথাযথ উত্তর নিশ্চিত করতে পারব। একটা কোষ তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 3.5 বিলিয়ন বছর আগেকার পৃথিবীর উপাদান
এবং প্রাণ বিকাশের উপযুক্ত পরিবেশ। তাহলে প্রাণ সৃষ্টি কত দুরূহ ব্যাপার হবে? প্রথম অধ্যায়, প্রথম গবেষণামূলক পরীক্ষা। সমগ্র ইতিহাস জুড়ে প্রাণের বিকাশ কিভাবে শুরু হয়েছিল এই প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা কখনো বিবেচিত হয়নি। সম্ভাব্য এর কারণ হতে পারে উত্তর তো আগে থেকেই সুনির্দিষ্ট। 1800 শতকের আগে মানুষ বিশ্বাস করত প্রাণের উৎস এবং বৈশিষ্ট্য নির্ভর করে তার পূর্ব শারীরিক এবং রাসায়নিক শক্তির মিথস্ক্রিয়া। এটি ছিল মানুষের সহজাত ধারণা যে সমস্ত জীবন্ত অস্তিত্ব সর্বশক্তিমানের একটি বিশেষ উপহার এবং অলৌকিকতার সাথে সম্পৃক্ত ছিল, যা তৈরি হয়েছিল কোনো প্রাণহীন পদার্থ থেকে। জীবন সৃষ্টিকারী রাসায়নিক উপাদানগুলো সবই সরল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াতে জন্ম নিলেও জীবনের সাথে সেই রাসায়নিক উপাদানগুলোর কোনো সম্পর্ক নেই। অলৌকিকভাবে প্রাণের সৃষ্টি হয়েছে এই বিশ্বাস ধর্মবিশ্বাসের সাথে মিলেমিশে ফুলে ফলে পল্লবে শাখায় শাখায় বিকশিত হয়েছে। বাইবেলে বলা হয়েছে প্রথম মানবকে জীবন দান করতে ঈশ্বর তার মুখে ফু দিয়েছিলেন এবং চির অজর অমর আত্মা প্রাণীর দেহে অলৌকিকভাবে বিরাজিত থাকে। ধর্মীয় তত্ত্বের একটাই সমস্যা ছিল, অলৌকিকতা হল নির্জলা ভুল ধারণা। 1800 শতকের শুরুর দিকে বিজ্ঞানীগণ এমন কিছু বস্তুর সন্ধান পেলেন যেগুলো মনে হচ্ছিল জীবনের অন্যান্য উপাদান। সেই সব উপাদানের মধ্যে ইউরিয়া অন্যতম, যা পাওয়া গিয়েছিল মূত্রের মধ্যে এবং 1799 সালে শনাক্ত করা সম্ভব হয়। তখন পর্যন্ত বিজ্ঞানের যা কিছু অর্জন ছিল সেটা অলৌকিকতার সাথে বেশি মানানসই। শুধু জীবিত প্রাণী এই ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন করতে পারে, সুতরাং ধারণা করা হয় ইউরিয়ার মধ্যে জীবনের শক্তি সঞ্চিত ছিল এবং এই কারণেই সেই বস্তুগুলো ছিল অন্যদের তুলনায় বিশেষ কিছু। কিন্তু 1828 সালে জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ভোলার একটা সাধারণ রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করলেন, যার সাথে জীবিত প্রাণের কোনো যোগসূত্রতাই ছিল না। অন্যান্য বিজ্ঞানীগণও এগিয়ে এলেন ফ্রেডরিক ভোলারের পথ অনুসরণ করে এবং কিছুদিনের মধ্যেই বিজ্ঞানীগণ বুঝতে পারলেন প্রাণের সাথে কোনো সম্পর্ক নেই এমন সাধারণ নিরীহ রাসায়নিক দ্রব্য দিয়েও রসায়নে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব। বিজ্ঞানের গবেষণায় প্রাণ বিকাশে অলৌকিকতার স্থান এখানেই সমাপ্তি। কিন্তু মানুষের মনের গভীরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত প্রাণ বিকাশের ঐশ্বরিক ধারণা এত সহজে দূর করতে পারে না। অনেকেই বলতে থাকে রসায়ন থেকে প্রাণ সৃষ্টির মধ্যে বিশেষত্ব কিছু নেই, বরং তাদের কাছে মনে হয় রবটে প্রাণের মতো ইন্দ্রজাল যা আমাদেরকে আস্তে আস্তে যন্ত্রে পরিণত করছে এবং এটা অবশ্যই বাইবেলের সাথে সাংঘর্ষিক। দশকের পর দশক জীবনের উৎস কোথায় এই রহস্য অবহেলিত থেকে গেছে। এমনকি বিজ্ঞানীগণ পর্যন্ত প্রাণ সৃষ্টির অলৌকিকত্বকে রক্ষা করতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলেছেন। যেমন 1913 সালের শেষ নাগাদ ব্রিটিশ জৈব রসায়নবিদ বেঞ্জামিন মুর জৈব শক্তি নামে একটা তত্ত্বের অবতারণা করেন, যেটা আসলে নতুন মোড়কে অলৌকিকতা প্রচারের প্রবল চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বেঞ্জামিন মুরের জৈব শক্তি তত্ত্বের আবেগের প্রাধান্যও যথেষ্ট ছিল। বর্তমানে মুরের জৈব শক্তি তত্ত্ব অনেক অনাকাঙ্ক্ষিত ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যেমন বহু বহু বিজ্ঞানের গল্পে দেখা যায় একজন মানুষের জীবনী শক্তি বাড়ানো সম্ভব অথবা জীবনী শক্তি নিঃশেষ হয়ে যায়। ইংল্যান্ডের একটা টিভি সিরিজ ডক্টর হু এর মধ্যে একটা চরিত্র টাইম লর্ডস জীবনী শক্তি নবায়নের চিন্তা করেন, যেখানে দেখা যায় শক্তি বাড়ানো হচ্ছে, যদি ধীরেও প্রবাহিত হয় তবু সে শীর্ষে পৌঁছে যাবে। বৈজ্ঞানিক গল্পটিকে অভিনব মনে হলেও বাস্তবে এটা অতি পুরনো একটি অলীক ধারণা মাত্র। তারপরও 1928 সালের পর থেকেই দেবত্ববিহীন প্রাণের বিকাশ প্রথম কিভাবে ঘটেছিল তার যুক্তিসঙ্গত কারণ খুঁজতে থাকেন বিজ্ঞানীগণ, কিন্তু তারা কোনো উপায় অন্তর খুঁজে পান না। যদিও প্রাণ বিকাশের উৎস রহস্যে ঢাকা, কিন্তু দশকের পর দশক অবহেলিত ছিল, তবু তখন বিজ্ঞানীদের মনে হতে লাগলো প্রাণের বিকাশ কিভাবে ঘটেছিল তা অবশ্যই আবিষ্কার করার মতো বিষয়। সম্ভবত তখনকার প্রায় সবাই সৃষ্টিতত্ত্বের প্রশ্নে অলৌকিকতাবাদে আবেগের অতিসাহ্যে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িত ছিল যে তারা আবিষ্কারের পরবর্তী পদক্ষেপ শুরুই করতে পারছিল না।
Charles Darwin showed that all life has evolved from a simple common ancestor. পূর্বের অচলাবস্থার পরিবর্তে 1900 শতকে চার্লস ডারউইন এবং সহযোগীদের চেষ্টায় গড়ে তোলা বিবর্তন তত্ত্বের সুবাদে জীববিজ্ঞানে নব নব আবিষ্কারের হাতছানি দেখা দেয়। চার্লস ডারউইন জানতেন কিভাবে প্রাণের বিকাশ হয়েছে, এটা খুবই গভীর চিন্তা ও আবেগ মিশানো প্রশ্ন। চার্লস ডারউইনের বিবর্তনবাদের সূচনা হয় 1859 সালে পৃথিবী তোলপাড় করা অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশের মাধ্যমে। বিবর্তনবাদে তিনি ব্যাখ্যা করে দেখান কিভাবে এই বিপুলা পৃথিবীর ততোধিক বিপুল পরিমাণ বিচিত্র প্রাণী জগতের উদ্ভব হয়েছে একটা সাধারণ এক কোষের আদি পিতা থেকে। এই প্রথম কেউ বললেন, ঈশ্বর প্রতিটি জীবকে আলাদা আলাদা করে সৃষ্টি করেননি, প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগেকার পৃথিবীর প্রাথমিক জৈব উপাদান থেকে। প্রাণী জগতের সবাই সেই এক কোষী আদি পিতার বংশধর। চার্লস ডারউইনের বিবর্তনবাদ চারিদিকে বিতর্কের হইচই ফেলে দিল এবং বাইবেলের সাথে সাংঘর্ষিক তত্ত্বের জন্য বিতর্কিত হয়। বিশেষত উগ্র ধর্মান্ধ খ্রিস্টান সম্প্রদায় থেকে ডারউইন এবং তার বিবর্তনবাদ ভয়ানক হিংস্র আক্রমণের শিকার হল। কিন্তু বিবর্তনবাদের কোথাও উল্লেখ করা হয়নি কিভাবে প্রথম প্রাণের বিকাশ সম্ভব হয়। ডারউইন জানতেন প্রশ্নটা অতীব গুরুতর, কিন্তু তিনি যথাসম্ভব সতর্কভাবে শুরু করেছিলেন। তবু চার্চের সাথে দ্বন্দ্ব এড়ানো সম্ভব হল না। 1871 সালে লেখা এক চিঠিতে তিনি বিবর্তনবাদ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আবেগমথিত ভাষায় তিনি বলতে চেয়েছিলেন, প্রাণের উৎপত্তি কিভাবে, এই তাৎপর্যপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি জানেন। প্রাণ বিকাশের প্রথম অনুকল্পটি উদ্ভব হয়েছিল একটি সর্বগ্রাসী বাক স্বাধীনতাহীন দেশে। কিন্তু যদি আমরা বুঝতে পারি তবে দেখতে পাবো একটা ছোট উষ্ণ পুকুর থেকে পর্যাপ্ত অ্যামোনিয়া এবং ফসফরাস লবণ, সেই সাথে আলো, উত্তাপ, বিদ্যুৎ এবং রাসায়নিকভাবে স্বয়ং উদ্ভূত আমিষের জটিল যৌগ আরও জটিল পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। ভিন্নভাবে বলা যেতে পারে, কি ঘটেছিল যখন দীর্ঘদিন সাধারণ জৈব উপাদান একটা ছোট জলাভূমিতে সূর্যালোকে নিমজ্জিত ছিল। কিছু জৈব উপাদান হয়তো মিলেমিশে প্রাণের সাদৃশ কোনো বস্তুতে রূপান্তরিত হয়েছিল। উদাহরণ হিসাবে বলা যায়, যেখানে সৃষ্টি হয়েছিল আমিষ এবং আমিষ আরও জটিল কোনো বস্তুতে পরিণত হয়েছিল। হতে পারে অস্পষ্ট ধারণা মাত্র, কিন্তু ভবিষ্যতে এই অস্পষ্ট ধারণার উপর ভিত্তি করে অনুমান করা সম্ভব প্রথম কিভাবে প্রাণের উৎপত্তি হয়েছিল। এই ধারণার আত্মপ্রকাশ ঘটে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত স্থানে। আপনি হয়তো ভাবতে পারেন, ঈশ্বরবিহীন প্রাণ বিকাশের মতো সাহসী চিন্তা বিকশিত হয়েছে একটা গণতান্ত্রিক দেশে, যেখানে মানুষের বাক স্বাধীনতা সামাজিক ঐতিহ্যের অংশ। হতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু না। বাস্তব ঘটনা হল, অলৌকিকতাকে পাশ কাটিয়ে জীবনের উৎপত্তি নিয়ে প্রথম অনুমান করেন নিষ্ঠুর সর্বগ্রাসী সাবেক সোভিয়েত ইউনিয়নে, যেখানে মুক্ত চিন্তা নিষিদ্ধ। তখন স্ট্যালিনের রাশিয়াতে সবকিছুই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। মানুষের চিন্তা, এমনকি পঠন পাঠনের বিষয় যা কিছু কমিউনিস্ট রাজনীতির সাথে সম্পর্কযুক্ত নয়, সেটাও রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। ওপারিন কল্পনা করতেন কেমন ছিল পৃথিবী যখন সবেমাত্র সৃষ্টি হল। সবথেকে আলোচিত ঘটনা ছিল স্ট্যালিন জিনতত্ত্বের প্রচলিত পঠন পাঠনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই সময়ে সোভিয়েত ইউনিয়নের আরেক জীববিজ্ঞানী এবং কৃষিবিদ ট্রফিম ডেনিসোভিচ লিসেস্কো জোসেফ ম্যান্ডেলের জিনতত্ত্ব এবং ডারউইনের বিবর্তনবাদকে বাতিল করে বংশ পরম্পরার উপর জোর দেন। তিনি মনে করতেন প্রাণী তার জীবনের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের মাঝে সঞ্চারিত করে যায়। লিসেস্কো দেখালেন উন্নত জাতের গম থেকে উন্নত এবং অধিক ফলনশীল কিভাবে উৎপাদন করা যায়। স্ট্যালিন কমিউনিস্ট ভাবধারার সাথে অধিক সঙ্গতিপূর্ণ ট্রফিম ডেনিসোভিচ লিসেস্কোর মতবাদকে চাপিয়ে দেন। জিনতত্ত্ব নিয়ে যেসব বিজ্ঞানীরা কাজ করেছিলেন তাদেরকে জনসাধারণের কাছে লিসেস্কোর মতবাদকে সমর্থন এবং প্রচার করতে বাধ্য করা হয়, অন্যথায় তাদের স্থান হতো লেবার ক্যাম্পে। স্ট্যালিনের দমন নিপীড়নের শাসনের মধ্যেই আলেকজান্ডার ওপারিন চালিয়ে যেতে লাগলেন তার জৈব রাসায়নিক গবেষণা। ওপারিন নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পেরেছিলেন কারণ সে কমিউনিজমের প্রতি সন্দেহাতীত অনুগত। ওপারিন লিসেস্কোর তত্ত্বকে সমর্থন দিলেন এবং দেশের সেবা করার জন্য সোভিয়েত ইউনিয়নের
অর্ডার অফ লেনিন সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হন। 1924 সালে ওপারিন প্রকাশ করলেন দ্য অরিজিন অফ লাইফ, তার অমর গ্রন্থখানি। দ্য অরিজিন অফ লাইফ বইতে ওপারিন প্রাণের বিকাশ অন্বেষণে যে প্রস্তাবনা করেন সেটা ডারউইনের বিবর্তনের একটি ছোট উষ্ণ পুকুর ধারণার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। ওপারিন কল্পনা করেছিলেন কেমন ছিল সদ্য গঠিত পৃথিবীর চেহারা। পৃথিবীর উপরিভাগ ছিল কল্পনাতীত গরম, মহাআকাশ থেকে খসে পড়া জ্বলন্ত পাথরের খণ্ড। পৃথিবী তখন ছিল বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ মিশ্রিত অর্ধগলিত পাথরের বিশৃঙ্খল স্তূপ। পদার্থগুলোর মধ্যে কার্বনের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোয়াজারভেটিভ বা জৈব রাসায়নিক দ্রবণ পরীক্ষা করে দেখি তাহলে দেখব দ্রবণটি জীবিত কোষের মতো আচরণ করছে। ধীরে ধীরে উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হচ্ছে। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে প্রথম বৃষ্টি নামল পৃথিবীর বুকে, তরল পানিতে তলিয়ে গেল চরাচর। বৃষ্টি পড়ার আগেও সমুদ্র ছিল, তবে সেটা প্রচণ্ড উত্তাপে গলিত কার্বন নির্ভর ঘন তরল। এমতাবস্থায় দুইটা জিনিস ঘটতে পারে। প্রথমত, বিভিন্ন রাসায়নিক নিজেদের মাঝে বিক্রিয়া করে অসংখ্য নতুন জটিল যৌগ সৃষ্টি করতে পারে। তাদের মধ্যে কিছু যৌগ আরও জটিল যৌগে পরিণত হবে। আলেকজান্ডার ওপারিন ধারণা করেন রাসায়নিক দ্রব্যের ক্ষুদ্র মৌলগুলি প্রাণের দিকে ধাপিত হচ্ছে। চিনি এবং অ্যামাইনো অ্যাসিড পৃথিবীর পানি থেকেই উৎপত্তি হয়েছে। দ্বিতীয়ত, কিছু রাসায়নিক দ্রব্য নতুন অণুবীক্ষণিক অণুজীবের কাঠামো তৈরি করতে শুরু করে। কিছু অণুজীবের জৈব রাসায়নিক উপাদান পানিতে দ্রবীভূত হয় না। যেমন তেল পানির উপর আস্তরণ সৃষ্টি করে ভেসে থাকে, কিন্তু যখন কিছু জৈব রাসায়নিক উপাদান পানির সাথে মিশে যায় তখন গোলাকার কোয়াজারভেটিভ বস্তুর রূপ ধারণ করে, যেগুলো আয়তনে 0.01 সেমি অথবা 0.004 ইঞ্চি পর্যন্ত হতে পারে। অণুজীব বেড়ে ওঠে, তারা অবয়ব পরিবর্তন করে, এমনকি মাঝে মাঝে তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারা চারপাশের পানির রাসায়নিক দ্রব্যের সাথে বিক্রিয়ায় অংশ নেয়। এভাবেই জীবন সাদৃশ রাসায়নিক উপাদান নিজেদের মাঝে সংগঠিত হতে থাকে। ওপারিন প্রস্তাব করেন কোয়াজারভেটিভ হল আধুনিক জীবিত কোষের পূর্বপুরুষ। ওপারিনের মতবাদে দেখা যাচ্ছে জীবিত অণুজীবের জন্ম হয়েছে পুরোপুরি রাসায়নিক বিক্রিয়ায়। এখানে কোনো ঈশ্বরের হাত নেই। এমনকি অলৌকিকভাবে জীবনী শক্তি সঞ্চারিত হয়েছে এমন চিন্তাও প্রথাগত, যার কোনো ভিত্তিই নেই। 5 বছর পরে 1929 সালে ব্রিটিশ জীববিজ্ঞানী জন বার্ডেন স্যান্ডারসন হ্যালডেন একই মতবাদ নিয়ে র্যাশনালিস্ট অ্যানুয়াল জার্নালে ছোট একটা প্রবন্ধ প্রকাশ করেন। হ্যালডেন ইতিমধ্যেই বিবর্তনবাদে প্রভূত অবদান রেখেছেন। তিনি ডারউইনের মতবাদকে বিকাশমান জিনতত্ত্বের আলোকে আরও সংহত করে। রঙ্গমঞ্চে হ্যালডেন তার জীবনের থেকেও বড় চরিত্র। একবার তিনি কানের পর্দায় ছিদ্রের চিকিৎসায় ডিকম্প্রেশন চেম্বারের অভিজ্ঞতার জন্য তার ডক্টরকে ধন্যবাদ জ্ঞাপন করেন, কিন্তু পরে তিনি রম্য করে লিখেছিলেন, কানের পর্দা সাধারণত প্রাকৃতিকভাবেই সুস্থ হয়ে যায়। যদি পর্দায় ছিদ্র থেকেই যায় তাহলে তার ফলে কেউ যদি বধির হয়ে যায় তাহলে সে কারো ভ্রুক্ষেপ না করেই বাতাসে সিগারেটের ধোঁয়া ছাড়তে পারবে, যেটা হবে একটা সামাজিক অর্জন। ওপারিনের মতো হ্যালডেনও মতবাদ প্রচার করলেন। সমুদ্র প্রাথমিক অবস্থা থেকে স্থিতিশীল গরম ঘন তরলে পরিণত হলে কিভাবে সেখানকার পানিতে রাসায়নিক অণুজীব নিজে থেকেই সৃষ্টি হতে পারে। পৃথিবীর এরকম পরিবেশে প্রথম জন্ম নেয় জীবনের অণুজীব অথবা অর্ধজীবন্ত বস্তু, আর এর পরের স্তরে সৃষ্টি হয় স্বচ্ছ তেলতেলে জেলির মতো থকথকে বস্তু। কথিত আছে ওপারিন এবং হ্যালডেন যে তত্ত্বের অবতারণা করেন পৃথিবীর সমস্ত জীববিজ্ঞানী সেগুলো ব্যক্ত করেন মাত্র। প্রাণের প্রথম বিকাশ ঘটেছে পুরোপুরি রাসায়নিক বিক্রিয়ায়, এখানে কোনো ঈশ্বরের হাত নেই। ডারউইনের বিবর্তনবাদের আগেও পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে। ডারউইন সেটাকে যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করেছেন, কিন্তু এই তত্ত্ব খ্রিস্টবাদের ভিত্তিমূলে চরম কুঠারাঘাত। ডারউইনের বিবর্তনবাদের একটাই সমস্যা ছিল, তার প্রচারিত বিবর্তনবাদকে নির্ভুল প্রমাণ করতে বৈজ্ঞানিক পরীক্ষার নিরিখে কোনো প্রমাণ নেই। ঈশ্বরবিহীন সৃষ্টিতত্ত্ব সোভিয়েত ইউনিয়নে কোনো সমস্যা নয়, কারণ কমিউনিস্ট শাসিত সোভিয়েত রাষ্ট্রীয়ভাবেই ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না। সেজন্যই কমিউনিস্ট নেতারা প্রাণের উৎপত্তি গবেষণায় বস্তুবাদী ব্যাখ্যাকে অকুণ্ঠ সমর্থন জানায়। হ্যালডেন নিজেও ছিলেন একজন নাস্তিক।
এবং কমিউনিজমের কড়া সমর্থক। তখনকার সময়ে বিবর্তনবাদ গৃহীত হবে নাকি বাতিল হবে সেটা নির্ভর করত প্রধানত ব্যক্তির ধর্মবিশ্বাসী ব্যক্তিত্বের উপর। জীবনের উৎস অনুসন্ধান করা বিশেষজ্ঞ জীববিজ্ঞানী জার্মানির ওস্তাব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আর্মেন মালকিজানিয়ান বলেন, বিবর্তনবাদ গৃহীত হবে কি হবে না সেটা নির্ভর করে মানুষেরা কি ধর্মে বিশ্বাস করে নাকি বামধারার কমিউনিজম সমর্থন করে সেটার উপর। সোভিয়েত ইউনিয়নে বিবর্তনবাদ সাদরে গৃহীত হয়েছে, কারণ সেখানে ঈশ্বরের প্রয়োজন ছিল না। যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাব সেখানের মানুষেরা অনেক বস্তুবাদী, তাদের চিন্তা বাম ঘেঁষা কমিউনিস্ট বা উদার পন্থার দিকে ধাবিত। প্রাণ সৃষ্টি হয়েছে আদিম জৈব রাসায়নিক ঘন তরল সহযোগে, এই ধারণাটি ওপারিন হালডেন তত্ত্ব বলে ব্যাপক পরিচিত পেয়ে গেল। ওপারিন হালডেন তত্ত্ব যুক্তির বিচারে গ্রহণযোগ্য হলেও তত্ত্বটির একটাই সমস্যা ছিল, ওপারিন হালডেন তত্ত্বকেও নির্ভুল করার সপক্ষে কোনো গবেষণালব্ধ প্রমাণ নেই। 25 বছর পার হয়ে গেলেও তত্ত্বটির সপক্ষে কোনো প্রমাণ দাঁড় করানো যায়নি। সময়ের সাথে প্রাণের উদ্ভব গবেষণায় যোগ দেন 1934 সালে রসায়নে নোবেল বিজয়ী আমেরিকান রসায়নবিদ হ্যারল্ড উরে। পারমাণবিক বোমা বানানোর দলেও কাজ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ম্যানহাটান প্রকল্পে পারমাণবিক বোমার অতি প্রয়োজনীয় ইউরেনিয়াম 235 সমৃদ্ধ করতেন। যুদ্ধের পরে তিনি নিউক্লিয়ার প্রযুক্তিকে সুশীল সমাজের নিয়ন্ত্রণে দেওয়ার জন্য আন্দোলন করেন। প্রফেসর উরে ধারণা করেছিলেন আমাদের পৃথিবী আদিম অবস্থায় সম্ভবত অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেনের মিশেলে পিণ্ডাকৃতির ছিল। এই মিশ্রণকে যদি বৈদ্যুতিক বিস্ফোরণ এবং পানির সংস্পর্শে আনা যায় তাহলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করা সম্ভব। এটা সর্বজন বিনীত যে অ্যামাইনো অ্যাসিড হল জীবনের প্রথম উপাদান। উরে এই সময়ে পৃথিবীর বাইরে মহা আকাশ এবং মহা আকাশের ভাসমান বস্তুকণার রসায়ন নিয়ে আগ্রহী হন। বিশেষ করে দেখতে চেয়েছিলেন সৌরজগৎ যখন সবে সৃষ্টি হল তখন ঠিক কি ঘটেছিল। একদিন তিনি ক্লাসে বললেন, সৃষ্টিলগ্নে পৃথিবীর বায়ু স্তরে সম্ভবত অক্সিজেনের অস্তিত্ব ছিল না। রাসায়নিক বিক্রিয়ার সংস্পর্শে অক্সিজেন হয়তো ধ্বংস হয়ে গিয়েছে। উরের ক্লাস লেকচারের প্রস্তাবিত অক্সিজেনবিহীন পৃথিবী ওপারিন এবং হালডেনের আদিম জৈব রাসায়নিক ঘন তরল ধারণাকে আরও বেগবান করে। প্রফেসর হ্যারল্ড উরের ক্লাসে উপস্থিত ছিলেন পিএইচডির গবেষণারত ছাত্র স্ট্যানলি মিলার। মিলার প্রফেসর উরেকে প্রস্তাব দেন পরীক্ষা করে দেখার আসলেই কেমন ছিল সেই দিনের সৌরজগতের পরিবেশ। উরে নিজের ক্লাস লেকচারের উপর কিছুটা সন্দেহ পোষণ করলেও মিলার অক্সিজেনবিহীন পৃথিবীর চিন্তায় মনোনিবেশ করলেন। তাদের মাঝে বিস্তর আলোচনার পরে 1952 সালে প্রফেসর উরে এবং তার শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্ট্যানলি লয়েড মিলার যৌথভাবে প্রথমবারের মতো প্রাণের খোঁজে বিজ্ঞানের ইতিহাসে বিখ্যাত উরে মিলার এক্সপেরিমেন্ট পরীক্ষা শুরু করলেন। পরীক্ষার যন্ত্রপাতি খুবই সাধারণ। মিলার পূর্বের আলোচিত ধারণা অনুযায়ী ক্রমান্বয়ে পৃথিবীর সৃষ্টিলগ্নে 4টি রাসায়নিক উপাদান গরম পানি, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া এবং মিথেন 4টি কাচের জারে পূর্ণ করে তাদের মাঝে সংযোগ করে দিলেন। কাচের গ্লাসের মাঝে মিলার বারবার তড়িৎ প্রবাহ দিতে লাগলেন যাতে বজ্রপাত ঘটে। আদিকালে পৃথিবীতে বজ্রপাতের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। এই পরীক্ষার মাধ্যমে খুব সাধারণ পরিবেশেই প্রচুর পরিমাণ জৈব অণু উৎপাদন সম্ভব। মিলার দেখতে পেলেন প্রথম দিনেই কাচের জারের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ গোলাপি আভা ধারণ করেছে এবং 1 সপ্তাহ শেষে ঘনতরল দ্রবণটি গাঢ় লাল হয়ে গিয়েছে। পরিষ্কার বোঝা গেল জারে জৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ তৈরি হয়েছে। মিলার পরীক্ষাগারে বিশ্লেষণ করে মিশ্রণটিতে গ্লাইসিন এবং অ্যালানাইন নামে 2টা অ্যামাইনো অ্যাসিড পেলেন। অ্যামাইনো অ্যাসিডকে জীবন সৃষ্টির প্রাথমিক উপাদান হিসেবে চিহ্নিত করা হয় এবং অ্যামাইনো অ্যাসিড আমিষ সৃষ্টিতে সাহায্য করে। আমিষ আমাদের শরীরে শরীরবৃত্তিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ভিন্ন ভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় মিলার গবেষণাগারে জন্ম দিলেন প্রাণের গুরুত্বপূর্ণ উপাদান। মিলারের গবেষণার ফলাফল বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশিত হয় 1953 সালে। প্রাণের বিকাশ অভিযানে উরে মিলার এক্সপেরিমেন্ট স্মরণীয় ঘটনা।
উদার প্রফেসর উরে এই গবেষণার সমুদয় কৃতিত্ব মিলারকে দিয়ে আর্টিকেল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের গবেষক জন সাদারল্যান্ড বলেন, উরে মিলার পরীক্ষার শক্তি এখানেই যে আপনি সাধারণ পরিবেশে প্রচুর অণুজীব সৃষ্টি করতে পারবেন, জীবন আরও জটিল, যা আমরা চিন্তা করি তার থেকেও অনেক বেশি। পরবর্তীতে আরও গবেষণায় পৃথিবী সৃষ্টির আদিতে অন্যান্য গ্যাসের মিশ্রণও ছিল আবিষ্কারের কারণে আগের গবেষণা ভুল প্রমাণিত হয়, কিন্তু সেটা নিয়ে সম্পূরক আলোচনা হতে পারে। জন সাদারল্যান্ড বলেন, উরে মিলার পরীক্ষা ছিল দৃষ্টান্ত। তারা মানুষের মনে কল্পনা জাগাতে পেরেছিলেন এবং প্রাণের উৎস সন্ধানে ব্যাপকভাবে চর্চা করতে থাকে। মিলারের পরীক্ষার প্রভাবে অন্যান্য বিজ্ঞানীরাও এগিয়ে এলেন ভিন্ন ভিন্ন মৌল থেকে অণুজীব সৃষ্টির গবেষণা করে প্রাণের উৎস সন্ধানে। প্রাণের রহস্য উন্মোচনের হাতছানি মনে হয় সংকটে। এতদিনে পরিষ্কার হওয়া গেছে জীবন এত জটিল যে আমাদের চিন্তাকে বিহ্বল করে দেয়। অবশেষে জানা গেল জীবন্ত কোষ শুধুমাত্র কিছু রসায়নের জটিল যৌগ নয়, জীবন হল সূক্ষ্ম শিল্পিত যন্ত্রবিশেষ। হঠাৎ করে সম্পর্কহীন বস্তু থেকে নিজেকে সৃষ্টি করে নিজেই আবার বড় বাধা অতিক্রম করে ছুটে যায় নতুন সৃষ্টির উদ্দেশ্যে বিজ্ঞানীদের বুঝে ওঠার আগেই। দ্বিতীয় পর্ব, বিজ্ঞান সভায় বিভাজন। 1950 সালের শুরুর দিকে বিজ্ঞানীগণ আমাদের জীবন ঈশ্বরের দান বহুদিনের পুরনো বাসি ধারণা থেকে সরে আসতে থাকে। তার পরিবর্তে তারা সম্ভাবনাময় জীবন কিভাবে নিজে নিজেই প্রাকৃতিকভাবে সৃষ্টি হল সেই রহস্য উন্মোচনে আগ্রহী হয়ে উঠল এবং যুগান্তকারী পরীক্ষার জন্য অবশ্যই স্ট্যানলি মিলারকে ধন্যবাদ। বিজ্ঞানীগণ জীবন অন্বেষণে মিলারের পরীক্ষা থেকে ভবিষ্যৎ গবেষণার রসদ খুঁজে পেলেন। মিলার যখন ভিন্ন ভিন্ন বস্তু থেকে জীবনের উপাদান বানাতে ব্যস্ত, তখন কিছু বিজ্ঞানী জিন কিসের তৈরি খুঁজতে গবেষণারত। ইতিমধ্যেই বিজ্ঞানীগণ অনেকগুলো অণুজীবকে চিহ্নিত করতে পেরেছেন। চিনি, চর্বি, আমিষ, নিউক্লিক অ্যাসিড যেমন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা সংক্ষেপে ডিএনএ আবিষ্কার হয়েছে এতদিনে। 20 শতককে বলা হয় আবিষ্কারের স্বর্ণযুগ। বিজ্ঞানের বড় বড় আবিষ্কারগুলো এই শতাব্দীতেই ঘটেছে। আজকে আমরা নিশ্চিতভাবেই জানি ডিএনএ আমাদের জিন বহন করে, কিন্তু ডিএনএ আবিষ্কার 1950 দশকের বিজ্ঞানীদের জন্য একটি বড় আঘাত। কারণ আমিষের জটিল গঠন দেখে তারা আমিষকে জিন ভেবেছিলেন। 1952 সালে আলফ্রেড হার্শে এবং মার্থা চেস বিজ্ঞানীদের ভুল ভেঙে দেন। তারা ওয়াশিংটনে কার্নেজি ইনস্টিটিউটে শুধু প্রোটিন আর ডিএনএ বহনকারী ক্ষুদ্র ভাইরাস নিয়ে গবেষণা করেছিলেন। পুনরুৎপাদনের জন্য ভাইরাস ব্যাকটেরিয়ার মাঝে সংক্রামিত হয়। পরীক্ষায় আলফ্রেড হার্শে এবং মার্থা চেস জানতে পারলেন সংক্রামক ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু প্রোটিন বাইরেই রয়ে গেল। পরিষ্কার বোঝা গেল ডিএনএ হল জিনের উপাদান। হার্শে এবং মার্থা চেসের পরীক্ষার ফলাফল ডিএনএ কিভাবে কাজ করে এবং কেমন তার গঠন আবিষ্কারের গবেষণায় তোলপাড় সৃষ্টি করে দিল। পরের বছর ডিএনএ রহস্যের সমাধান করে ফেললেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির ফ্রান্সিস ক্রিক এবং জেম ওয়াটসন। দীর্ঘ শ্রমসাধ্য গবেষণায় তাদেরকে সাহায্য করে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। 20 শতকের আবিষ্কারগুলো জীবনের উচ্চ অন্বেষণের পথে নতুন মাত্রা যোগ করে। আবিষ্কৃত হতে থাকে জীবন্ত কোষের অভ্যন্তরে লুকিয়ে থাকা অবিশ্বাস্য জটিলতা। ক্রিক এবং ওয়াটসন বুঝতে পেরেছিলেন ডিএনএ হল দুইটা প্যাঁচানো ময়ের সাদৃশ বস্তু, যারা আবার নিজেদের মধ্যেও সর্পিলাকৃতিতে জড়িয়ে থাকে। প্যাঁচানো ময়ের দুই প্রান্ত নিউক্লিওটাইড নামের মলিকিউল দ্বারা গঠিত। আমার, আপনার এবং আমাদের সবার জিন এসেছে ব্যাকটেরিয়া নামের আদি পিতা থেকে। ডিএনএর গঠন ব্যাখ্যা করে কিভাবে আমাদের কোষ ডিএনএকে অনুসরণ করে। অন্যভাবে বলা যায়, ডিএনএ উন্মোচন করে কিভাবে বাবা মা তাদের জিনের প্রতিলিপি তৈরি করে এবং পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়। এখানের মূল আলোচ্য বিষয় হল এখন প্যাঁচানো দুই সর্পিলময়ের রহস্য উন্মোচন করা সম্ভব। এখন আমরা জানতে পারি জীবের বংশগতির ধারায় যা তৈরি হয়েছে জীবের বংশ পরম্পরায়। বংশগতির ধারাকে আমরা এটিসি এবং জি দিয়ে চিহ্নিত করতে পারি। বংশগতির ভিত্তি সাধারণত ডিএনএর সর্পিলময়ের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে এবং প্রতিলিপি তৈরির প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।
এ একই প্রক্রিয়ায় বংশগতি জীবনের শুরু থেকেই বাবা মা তাদের সন্তানদের মাঝে জীবনের বৈশিষ্ট্য প্রবাহিত করতে থাকে। ক্রিক এবং ওয়াটসন আবিষ্কার করেন ব্যাকটেরিয়া থেকে কিভাবে ধাপে ধাপে বংশগতির প্রতিলিপি তৈরি করে প্রাণী আজকের অবস্থানে চলে এসেছে। ক্রিক এবং ওয়াটসন 1953 সালে তাদের গবেষণালব্ধ জ্ঞান নেচার বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করেন। ক্রিক এবং ওয়াটসনের আবিষ্কারের ফলে পরের বছরগুলিতে জৈব রাসায়নিক বিজ্ঞানীগণ ডিএনএ ঠিক কী তথ্য বহন করে সেটার আদ্যোপান্ত খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। তারা দেখতে চাইলেন কিভাবে ডিএনএতে সংরক্ষিত তথ্য জীবন্ত কোষে ব্যবহৃত হয়। জীবনের অভ্যন্তরে লুকিয়ে থাকা গোপন খবর প্রথমবারের মতো প্রকাশের পথে। তখন হঠাৎ করে বিজ্ঞানীদের কাছে ওপারিনের ধারণাকে মামুলি বলে মনে হলো। আবিষ্কার হয়ে গেল ডিএনএর মাত্র একটাই কাজ। আপনার ডিএনএ আপনার কোষদেরকে বলে দেয় কিভাবে প্রোটিন তৈরি করতে হয়। প্রোটিন সৃষ্টির গুরুত্বপূর্ণ কাজ করে মলিকিউল। প্রোটিন ছাড়া আপনি খাদ্য হজম করতে পারবেন না, আপনার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাবে এবং আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। ডিএনএ থেকে প্রোটিন উৎপন্নের জটিল প্রক্রিয়া দেখলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে বাধ্য। যে কারো পক্ষে জীবনের উৎস কি ব্যাখ্যা করতে যাওয়াটা কঠিন হয়ে পড়ল, কারণ এত জটিল প্রক্রিয়া কিভাবে একা একা শুরু হয়েছিল সেটা বিজ্ঞানীদের চিন্তার জন্য দুরূহ ব্যাপার। প্রতিটি প্রোটিনই মূলত অ্যামাইনো অ্যাসিডের বিশাল শিকল, একটা বিশেষ শৃঙ্খলার বাঁধনে তারা পারস্পরিক আবদ্ধ। অ্যামাইনো অ্যাসিডের ক্রম নির্ধারণ করে দেয় প্রোটিনের ক্রিমাক্রিক আকার, এবং এভাবেই প্রোটিন কাজ করে। সর্পিল ডিএনএর অভ্যন্তরে প্রাণের প্রয়োজনীয় তথ্য সাংকেতিক আকারে লিপিবদ্ধ থাকে। সুতরাং যখন একটা কোষকে কোনো নির্দিষ্ট প্রোটিন সৃষ্টি করতে হয়, তখন সে অ্যামাইনো অ্যাসিডের শিকলের নাগাল পেতে ডিএনএর মধ্যে সংরক্ষিত জিন থেকে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করতে শুরু করে। কিন্তু এখনও একটা প্যাচ আছে। ডিএনএ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কোষ ডিএনএকে সংরক্ষণ করতে নিরাপদে জমিয়ে রাখে। এই কারণে কোষ ডিএনএর তথ্যকে প্রতিলিপি করে আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড মলিকিউলে স্থানান্তর করে। ডিএনএকে যদি পাঠাগারের বই ধরি, তাহলে আরএনএ হবে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ লেখা ছেঁড়া কাগজের সমষ্টি। ডিএনএর তুলনায় আরএনএ ছোট। সর্পিল মইতে আরএনএর একটি মাত্র সুতোর মতো প্রান্ত। এ পর্যায়ে আরএনএর মধ্যে সংরক্ষিত তথ্য প্রোটিনে পরিণত হয় এবং প্রচুর পরিমাণ রাইবোজোম মলিকিউল গঠন করে। প্রতিটি জীবিত কোষেই এই সৃষ্টি প্রক্রিয়া চলতে থাকে। এমনকি অতি সাধারণ ব্যাকটেরিয়াও এই প্রক্রিয়ার বাইরে নয়। খাদ্য গ্রহণ এবং অবিরাম নিঃশ্বাস প্রশ্বাস চালিয়ে যাওয়া জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাণের উৎস ব্যাখ্যা করতে গেলে আমাদের অবশ্যই ডিএনএ, আরএনএ, রাইবোসোম এই তিন প্রোটিনের জটিল মিথস্ক্রিয়া বুঝতে হবে। কিভাবে তাদের উৎপত্তি হল, কেমন করেই বা তারা পরস্পর কাজ শুরু করে। হঠাৎ করেই ওপারিন এবং হালডেনের ধারণা নিতান্ত সাদামাটা প্রতীয়মান হয়ে গেল। একই সাথে মিলারের যে যুগান্তকারী পরীক্ষার মাধ্যমে উৎপন্ন হয়েছিল অ্যামাইনো অ্যাসিড যা দিয়ে প্রোটিন সৃষ্টি সম্ভব, সেটাকেও মনে হল অসম্পূর্ণ এবং ভাষা ভাষা। কিভাবে জীবন সৃষ্টি হয়েছিল সেই প্রশ্নের উত্তর থেকে এখনও আমরা অনেক দূরে। মিলারের গুরুত্বপূর্ণ গবেষণা ছিল সৃষ্টির রহস্য উন্মোচনের দীর্ঘ যাত্রাপথের সূচনা মাত্র। জীবন গঠিত হয়েছিল আরএনএ দিয়ে, এই ধারণা এখন প্রভূত প্রমাণিত এবং বিজ্ঞানে এটি খুবই প্রভাবশালী একটি তত্ত্ব। জন সাদারল্যান্ড বলেন, ডিএনএ সৃষ্টি করে আরএনএ এবং আরএনএ সৃষ্টি করে প্রোটিন, যা লিপিড হিসেবে মুখ আটকানো রসায়নের থলের মধ্যে থাকে। আপনি যদি ডিএনএ, আরএনএ এবং লিপিডের দিকে তাকান, তাহলে এর জটিলতা দেখে বিস্ময়ে আপনার মুখ হা হয়ে যেতে বাধ্য। অন্যান্য বিজ্ঞানীকে যদি ধরি প্রাণের উৎস গবেষণার রাস্তা তৈরি করেছেন, তাহলে ব্রিটিশ রসায়নবিদ লেসলি ওরগেলকে বলতে হবে প্রথম বিজ্ঞানী যিনি সেই রাস্তায় যাত্রা শুরু করেন। লেসলি ওরগেলি প্রথম ক্রিক এবং ওয়াটসনের ডিএনএ মডেল নিয়ে গবেষণা শুরু করেন। পরে তিনি মঙ্গল গ্রহে রোবোটিক যান পাঠাতে নাসার ভাইকিং প্রোগ্রামে সাহায্য করেছিলেন। ওরগেল প্রাণের উৎস মূলত কি এই বৈজ্ঞানিক জিজ্ঞাসাকে চিহ্নিত করলেন। 1968 সালে লিখিত এক গবেষণাপত্রে তিনি দাবি করেন, জীবনের শুরুতে প্রোটিন বা ডিএনএ
কিছুই ছিল না। জীবন সৃষ্টি হয়েছিল পুরোপুরি আরএনএ দিয়ে, এবং ফ্রান্সিস ক্রিক অর্গেলের এই দাবিকে সমর্থন দেন। অর্গেলের দাবি যদি সঠিক হয়, তাহলে আদিম আরএনএ মলিকিউলকে অবশ্যই অভিযোজন ক্ষমতা থাকতে হবে এবং তারা নিজেই নিজের প্রতিলিপি তৈরি করবে। ধারণা করা হচ্ছে সম্ভবত ডিএনএ একই প্রক্রিয়ায় কাজ করে। জীবন গঠিত হয়েছিল আরএনএ দিয়ে, এই ধারণা এখন প্রভূত প্রমাণিত হয়েছে এবং বিজ্ঞানে এটি খুবই প্রভাবশালী একটি তত্ত্ব, কিন্তু জন্ম দিয়েছে বৈজ্ঞানিক তর্কযুদ্ধের, যা এখন অবধি চলছে। জীবন শুরু হয়েছিল আরএনএ দিয়ে দাবি করেই ওর্গেল ক্ষান্ত হননি। তিনি সবার আগে প্রস্তাব করেন আরএনএ নিজেকে নিজেই পুনরুত্থান করতে পারে, যা জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্যভাবে বলা যায়, তিনি শুধু জীবন কিভাবে সৃষ্টি হয়েছিল সেটাই বলেননি, জীবন কি এই প্রশ্নেরই সমাধান তিনি করে ফেলেছেন। এই পর্যায়ে বিজ্ঞানীগণ প্রাণের জন্ম রহস্য নিয়ে দ্বিধায় বিভক্ত হয়ে গেলেন। অনেক জীববিজ্ঞানী ওর্গেলের প্রাণ নিজেই নিজের প্রতিলিপি তৈরি করে দাবির সাথে সহমত পোষণ করলেন। ডাইনোসরের বিবর্তনবাদের সারাংশ ছিল নিজের অসংখ্য প্রতিলিপি বা সন্তান জন্মদানের মধ্যেই শুধু প্রাণী নিজের বংশ রক্ষা করতে পারে। কিন্তু জীবনের অন্যান্য বৈশিষ্ট্যগুলোও সমান গুরুত্বপূর্ণ মনে হল, যেমন জীবন বেঁচে থাকার জন্য একটি জীবন্ত প্রাণীর মধ্যে ঘটতে থাকা রাসায়নিক প্রক্রিয়া। বেঁচে থাকতে হলে চারিপাশের পরিবেশ থেকে শক্তি সঞ্চয় করতে হয়। অনেক জীববিজ্ঞানী মনে করেন জীবনের প্রথম বৈশিষ্ট্য হল জীবনের অভ্যন্তরীণ চলমান রাসায়নিক প্রক্রিয়া, এবং জীবের নিজের প্রতিলিপি উদ্ভব হয়েছে অনেক পরে। এখানেই বিতর্কের শুরু। 1960 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিজ্ঞানীগণ জীবনের উত্থান গবেষণায় 2 স্থলে বিভক্ত। সাদারল্যান্ড বলেন জীবনের অভ্যন্তরীণ চলমান রাসায়নিক প্রক্রিয়া নাকি বংশগতি প্রথম। এই প্রশ্নই বিজ্ঞানীদের মধ্যে নতুনভাবে 2 প্রান্তে বিভাজন করে, তাই বিজ্ঞান সভা মাঝে মাঝেই দ্বিধা বিভাজনের মাঝে পর্যবসিত হয়। ততদিনে তৃতীয় একদল বিজ্ঞানী প্রচার করলেন প্রথমে মলিকিউলের ধারকের জন্ম হয়েছে, কারণ তারা ছিল তখন ভাসমান। জীবন সৃষ্টিতে কোষের উপাদানগুলোকে জড়ো করতে হয়েছে। কোষের উপাদানগুলো ছাড়া অভ্যন্তরীণ চলমান রাসায়নিক প্রক্রিয়া শুরু করা একদমই সম্ভব নয়। সাদারল্যান্ড বলেন প্রাণ সৃষ্টিতে কোষের প্রয়োজন, যে কথা ওপারিন এবং হাল্ডেন কয়েক দশক আগেই জেনারেলভাবে বলে গেছেন। সম্ভবত জীবনের প্রথম কোষ চর্বি জাতীয় স্বচ্ছ তরল পর্দায় আবৃত ছিল। জীবন বিকাশের এই 3টি গবেষণা এবং তর্কালোচনার সপক্ষে বিপক্ষে অনেক বিজ্ঞানী আছেন এবং এখন অবধি আলোচনা চলছে। বিজ্ঞানীগণ নিজেদের ধারণার সপক্ষে নিরন্তর গবেষণা করেছেন, এমনকি অনেক সময় অন্ধভাবে সপক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। প্রায়ই দেখা যায় একদল বিজ্ঞানী আত্মপক্ষ সমর্থন করে অন্য বিজ্ঞানীগণকে নির্বোধ বলতেও দ্বিধা করছেন না। ফলে জীবনের উৎস নিয়ে বিজ্ঞান সভার বিতর্ক সাংবাদিকদের পত্রিকার চটকদার কলাম আর সাধারণ পাঠকদের মুখরোচক গল্পে পরিণত হয়েছে। ওর্গেলকে এখানে ধন্যবাদ। তিনিই প্রথম ধারণা দিলেন বংশগতি নয়, বরং জীবন গঠিত হয়েছিল আরএনএ দিয়ে। এরপর এলো 1980 দশক, বিজ্ঞানের চমক লাগানো আবিষ্কারের যুগ, এবং পাওয়া গেল কিভাবে জীবনের জন্ম প্রশ্নের অমীমাংসিত উত্তর। I've been driving this train, years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearrange